আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শুরু করি বৃক্কের সূক্ষ্ম গঠন। তো এইটা শুরু করার আগে মনে হয় ছবি এঁকে বুঝলে বেশি ভালো হয়। পরে আমি এমসিকিউ দেখাচ্ছি, আগে ছবি আঁকো অবশ্যই। এটা ছবি লাগবে স্যার। হ্যাঁ, এই ছবিটা লাগবে, ওই যে যেটা আর কি লাস্টে আছে। হ্যাঁ, একটি নেফ্রনের যে বিভিন্ন অংশ আছে না, একটি নেফ্রনের বিভিন্ন অংশ, এটা তো সোজা তাই না? আঁকো তো পরীক্ষা আসে। হ্যাঁ, পরীক্ষা যেহেতু আসে সেটা লাইটটা দিয়ে দেখতে পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে না। তবে এটা মোটা হয়, এটা চিকন হয়, এটা একটু মাথায় রাখতে হবে আমার সময়। হ্যাঁ, এই পাশেরটা হয় মোটা আর ওই পাশেরটা হয় চিকন, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে এবারে জাস্ট এরকম দিলেও হবে। স্যার হয়ে গেছে। সামনে চিন্তা হচ্ছে। আগে বলো। হ্যাঁ, হয়েছে এটুকু। আচ্ছা, তাহলে এখন দেখো এইটা হলো অ্যাপ্লাইড নমিকা অন্তর, তাই না? শেষ। হ্যাঁ, শেষ, আবার শেষ। শেষে কা থাকা মানে ছোট বোঝায়। হ্যাঁ, শেষে কা থাকা মানে ছোট, মানে ধমনিকা নিকা। হ্যাঁ, নিকা মানে ছোট বোঝায়, মানে খুবই চিকন কিছু বোঝায়। এরপরে দেখো এটা হলো ইফারেন্ট। তো উল্টাপাল্টা না হয়। হ্যাঁ, আমি পরীক্ষাতে উল্টাপাল্টা দেখছি, অনেকে এখানে ইফারেন্ট দিয়ে ভুলগুলো ওখানে অ্যাফারেন্ট দেয়, তাহলে তো ছবিটা আসলে জিরো হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা মনে রাখবো যে স্বরে তো আগেই হয়, তাই না? রস্বই তো পরেই হয়। আর ইফারেন্টে এক্সিট, ইফারেন্টে ই আছে মানে কি এক্সিট মানে বের হয়ে যায়, এক্সিট মানে বের হয়ে যায়। ওই জন্য এটাকে মনে রাখবো, এটা হলো ইফারেন্ট। It's like it long.
কে কোন লিপস্টিক গায়ে আসছে তাই বলছে। যদি শুরু হয়ে যায় ভালো হবে। স্যার দুজন ভাড়া টাকা দেয় হ্যাঁ এই আচ্ছা এখন দেখো এখানে ধমনী হলো এটা মেইন কথা। তারপরে এখানে একটু চিহ্নিত করবো এই জিনিসটার নাম হলো গ্লোমেরুলাস, তাই না? পরে আমি বুঝাচ্ছি কেন কোনটার নাম কেন কি হলো গ্লোমেরুলাস। মেরুলাস গ্লোমেরুলাসের বাংলা অর্থ কি হতে পারে বলো? কার্বনাইজ। স্যার গ্লোমেরুলাস এর বাংলা অর্থ কি? গ্লোমেরুলাসের বাংলা অর্থ বলো না। সুতার পুঁথলি। সুতার পুঁথলি। সুতার পুঁথলি মতো পেঁচাই থাকে। হ্যাঁ সুতার পুঁথলি। ওই যে সুতার পুঁথলি ছিল তো, ওই যে সুতাগুলা গোল হয়ে থাকে না, ওইটাকে বলা হয় সুতার পুঁথলি। আচ্ছা এটা হলো বোমাস ক্যাপসুল। মানে কি লিখছেন সুতার পুঁথলি। পুতলি পুঁথলি বর্ষকারে পুত লস্যকারে লি ওই যে সুতার পুঁথলি। আচ্ছা রোমান্স হলো একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ রোমান্স হলো একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে? আর এইটাকে একসাথে বলা হয় রেনাল কর্পাসল বা মার্কিটিয়ান বডি, অনেকগুলো নাম আছে। হ্যাঁ এইগুলোকে একসাথে বলা হয় রেনাল কর্পাসল। কর্পাসল বলতে আসলে রক্ত পরিশোধনকারী অঙ্গ বোঝায়। আরেকটা মিলে হ্যাঁ তিনটা না দুইটা, ধরো ভিতরেরটা আর বাইরেরটা। এই ভিতরের অংশটা আর বাইরের এই ক্যাপসুল মানে কি ভিতর সহ সবটা বোঝায়। এই ক্যাপসুল বলতে এর ভিতরে যা কিছু আছে সব কিছুকে একসাথে, বাইরে যে আবরণ ওটা ক্যাপসুল, বুঝছো? ও এইটাকে কিন্তু বুঝতে না। হ্যাঁ স্যার ওইগুলো তো বলেছেন তিনটা হয়ে এই গেছিল দুটো, হ্যাঁ। আচ্ছা কর্পাসুলের আরেকটা বাংলা অর্থ আছে রক্ত পরিশোধনকারী অঙ্গ। আরেকটা বাংলা অর্থ হলো ছোট গোল গঠন। ছোট গোল গঠন। ছোট গোল গঠন। ছোট গোল গঠন এরকম ছোট কিছু হলে, ছোট গোল গঠন হলে ছোট গোল গঠন। ওটা রেনাল কর্পাসল, হ্যাঁ রেনাল মানে তো বৃক্ক, তাই না? বৃক্কের মধ্যে যে ছোট গোল গঠন সেটা হলো কর্পাসল। আবার এর আরেকটা অর্থ হয় রক্ত পরিশোধনকারী অঙ্গ। রক্ত পরিশোধনকারী অঙ্গ। তাহলে ছোট গোল গঠন সরল বাংলা অর্থ এই। এখন এটা তো তোমরা আগে থেকে জানো যে এটার নাম যেটা নাইট্রোজেন বস্তু, এটাকে বলা হয় প্রতিমাল মানে নিকটবর্তী, তাই না? প্রতিমাল পেঁচানো নালী। এটা হলো হেনরি লুপ। হেনরি লুপ। লুপ মানে খাস। হেনরি তো বৈজ্ঞানিকের নাম, তাই না? ডিজিটাল পেঁচানো নালী। ডিজিটাল মানে দূরবর্তী, তাই না? ডিজিটাল ডিজিটাল পেঁচানো নালী। ডিজিটাল পেঁচানো নালী মানে দূরবর্তী পেঁচানো নালী। এটা তো সংগ্রাহক নালী, এটা জানি। সংগ্রাহক নালী। ওটা কি লিখছেন বাম সাইডে একটা বাম সাইডে এটা না স্যার তার এই পাশে কি যেটা ও প্রক্সিমাল পেঁচানো নালী। প্রক্সিমাল প্রক্সি বইতে গেলে প্রক্সিমাল পেঁচানো নালী। আর আমি কি পারবতে আসলা না? চিত্র নেত্রন। এটা সোজা, তাই না?
ভালো এই চিত্র ইয়া আচ্ছা, এবার আমরা বুঝি কোনটার নাম কেন কি হলো বা কোনটা মোটা কোনটা চিকন কেন। দেখো এই এবার একটু তাকাও, হয়েছে না আঁকা? আরে আরেকটু বাকি আছে। আরে আজকে স্যার আসতে ইচ্ছে হচ্ছে না খুব কষ্ট হচ্ছে দেখো কষ্ট করলে কৃষ্ট মিলে একটা কথা আছে না, পড়াশোনার জন্য কষ্ট করবো, আল্লাহ তো এগুলো সব মনে রাখবে। সে আমাকে তখন পরবর্তীতে সাথে মানুষরা আধা ঘন্টা আটকে ছিল ভালো করে সব আছে তো এগুলো আমাকে তো মনে কত রাখবে। কষ্ট গেছে আমাদের শিখেছিলাম আল্লাহ হচ্ছে এই ক্ষেত্রে এতটাই ন্যায় বিচারক, আল্লাহ এটা দেখবে না যে কে হচ্ছে বদমাইশ কে ভালো, এটা আল্লাহ দেখবে না, দেখবে হচ্ছে কে বেশি শ্রম দিয়েছে এটা দেখবে। বুঝতে পারছো? ওইটা দেখে আল্লাহ কিন্তু অবিচার করবে না। ধরো একজন অনেকে বলে না যে ছেলেটা খুব বদ কিন্তু তারপরেও সে ভালো রেজাল্ট করে, কিন্তু এখন পড়াশোনা করছে বেশি, তাই কি না? না স্যার ওই যেটুকু সময় বাইরে থাকে ওইটুকু সময় বেশি করে তাই ওরকম লাগে কিন্তু ভিতরে ঠিকই পড়াশোনা করবে। সেটাই, যে পরিশ্রম করবে তার পরিশ্রমটা আল্লাহ দেখবে, অন্য কিছু দেখবে না। আল্লাহ তো তার চেহারাও দেখবে না, চেহারা খুব সুন্দর আছে তাহলে একে আমি ভালো কিছু দিই, এটা আল্লাহ দেখবে না। দেখবে? এটা আল্লাহ দেখবে না, দেখবে যে হচ্ছে তার কর্মটা দেখবে, ঠিক না? আবার আগে কি করতে না করতে ওটাও কিন্তু কেউ কেউ দেখতে চায়, এখন কি অবস্থায় আছে এটাই সবাই দেখে, ঠিক না? হয়েছে সবার না? আচ্ছা তাহলে এবার একটু বুঝি তো অ্যাফারেন্ট মোটা হয় কেন, ডিফারেন্ট ধমনী হয় কি, ডিফারেন্ট ধমনী যেটা সেটা চিকন হয়েছে কেন, মানে কারণটা হলো দেখো এইখানে কিন্তু এই জায়গাতে বেশি রক্ত প্রবল বেগে আসে, মানে খুব প্রবল বেগ থাকে না, কিন্তু এখানে যাওয়ার সময় কিন্তু বেগটা বেশি প্রবল হয় এবং এটা যখন এখানে কৌশিক নালিকায় পরিণত হয় তখন কিন্তু চিকন হয়ে গেছে। ওই চিকন নালীটা খুব বেশি একটা মোটা হয়নি এবং চিকন হওয়ার মেন কারণই হলো এরকম ভিতরে আসে 50 থেকে 60টা কৌশিক নালিকার ক্যাসে রূপান্তরিত হয়েছে, যখন কৌশিক নালিকা গুলাই পরবর্তীতে আবার হচ্ছে একটা নতুন ধমনিকা তৈরি করছে এবং এখানে চিকন হওয়ার কারণে এখানেও চিকন হয়েছে এবং এই চিকন হওয়ার একটা সুবিধা আছে। সুবিধা কি, যে যখন সে চিকন হবে তখন হলো যেটা হয় রক্ত ধরে ভিতরে ঢুকলো, চিকন নালীতে গেল, চিকন নালীতে গেলে প্রেসার বাড়লো, প্রেসারে রক্তের বজ্র পদার্থ কিন্তু এই সব জায়গায় দিয়ে দিল, কিন্তু কিছু বজ্র পদার্থ তারপরেও থেকে যায়, ওই থেকে যাওয়াগুলো যখন এদিকে যায় এটাও তো চিকন, এর আশপাশে কিন্তু অতিরিক্ত কিছু রক্ত জ্বালানো থাকে, সেখানে ব্যাপক রূপের মাধ্যমে আবার দিয়ে দিতে পারে, দিয়ে তারপরে ফাইনালি চলে যায়, মানে শেষ পর্যন্ত বজ্র পদার্থ ফেলানোর চেষ্টা করে। তো এই জন্য শেষের দিকে এখানে যেমন চিকন হয়েছে এটাও চিকন, শেষ পর্যন্ত যদি কোনো বজ্র পদার্থ থেকে যায় সেটাও বাইরে বের করে দেয়, অন্য কোনো রক্তনালীতে ব্যবহার করার মাধ্যমে দিয়ে দিতে পারে। এখানে মোটা মোটা রক্ত নালী আছে, মোটা মোটা রক্ত নালী আছে, তার কাছে আবার দিয়ে দিতে পারে। তো এই জন্যই চিকন হওয়া দরকার, যাতে করে সে মোটাটার মধ্যে দিয়ে খুব বেশি কিন্তু ইয়ে হয় না, মানে ফোর্স হয় না, কিন্তু চিকনের মধ্যে ঢুকলে কিন্তু ফোর্স বেড়ে যায়, চাপ বেড়ে যায়, তখন বজ্র পদার্থ গুলো দেয়। এখন এই বজ্র পদার্থ গুলো যখন বোমাস ক্যাপসুলে আসে আসতেই থাকে বারবার, তাই না? তারপরে নিচের দিকে নামে, আবার নিচের দিকে নামে, তারপরে তো এখন থেকে আমরা এটা দেখবো যে কিভাবে মুক্ত তৈরি হয় সেটা পরে আসে, আগে এখানে কি কি এমজিও আছে কি কি না বোঝার আছে সেটা একটু দেখো। যে এরপরে আমরা যদি এটা প্রথম থেকে বৃক্কের সূক্ষ্ম গঠন এখান থেকে দেখি, তাহলে এখানে কিছু এমসিকিউ আছে, যেমন হলো প্রতিটি নিউট্রন, না মানুষের প্রত্যেক বৃক্কে 10 থেকে 12 লক্ষ নিউট্রন রয়েছে, 10 থেকে 12 লক্ষ। তাহলে এখন পরীক্ষায় যদি এইভাবে আসে মানুষের বৃক্কে কতটি নিউট্রন আছে, তাহলে কিন্তু বলতে হবে কত, হ্যাঁ তাহলে কিন্তু 20 থেকে আবার তখন তো ডবলটাই বলতে হবে, তাই না? কারণ মানুষের তো দুইটা থাকে, তখন ডবল বলতে হবে, এইভাবে টেকনিক্যালি অনেক সময় দেয়। হ্যাঁ, যে ধরো যে 10ই ধরলাম, হ্যাঁ মানুষের প্রত্যেক বৃক্কে 10, এখন হলো মানুষের বৃক্কে কতটি নিউট্রন আছে,
তাহলে আমরা সরাসরি 10 বলবো না 20 বলবো, কারণ মানুষের তো দুইটা বৃক্ষই থাকে, এটা তো স্বাভাবিক, তাই না? তখন কিন্তু 20 বলতে হবে, তখন 10 বলা প্রত্যেক আছে একটা দিয়েছে এখানে। হ্যাঁ এখানে একটা দিয়েছে তাই এটা দিয়েছে, কিন্তু পরীক্ষায় তো এইভাবে নাও দিতে পারে, মেডিকেল অ্যাডমিশনে একটু ঘোরায় বিষয় দেয়। এখন এইভাবেও দিতে পারে যে দুই ভাই বোন তাদের দুইজনের নেফ্রন কতটা, এই কি হ্যাঁ নেফ্রন কতটা এটাও বলতে পারে। তাহলে 4 × 40, 40 থেকে 42। হ্যাঁ 40 থেকে 48, 40 থেকে 48, তো সেইভাবেও দিতে পারে, বুঝতে পারছো তো? এই আর কি। তো অনেক সময় এরকম দেয় স্যার একটাতে 10 থেকে 12 একটাতে। হ্যাঁ আচ্ছা, তারপর প্রতিটি নেফ্রন 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। এরপরে মনে রাখতে হবে যে সম্মিলিতভাবে সবগুলো নালী যদি এক জায়গায় করি, নেফ্রনের যে নালীগুলো আছে তাহলে 36 কিলোমিটার হয় বা 22.5 মাইল হয়। কত বড় চিন্তা করো। এরপরে দেখো বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে 125 ঘন সেন্টিমিটার তরল পরিস্রুত হয়। পাশাপাশি লেখা রাখতে হবে আর ফিরে যায় কত, 124 ঘন সেন্টিমিটার ফিরে যায়। মানে তৈরি হয় হচ্ছে বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত থেকে 125 ঘন সেন্টিমিটার তরল পরিস্রুত হয় আর ফিরে যায় হলো 124 ঘন সেমি। ফিরে যায় লেখা নাই, অন্য বই আছে, এই জন্য এটা একটু লেখা রাখবো। আর প্রায় 99% পানি আবার রক্তে ফিরে যায়। সাধারণত প্রতি মিনিটে কেবল 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়, প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়। এগুলো এমসিকিউ জন্য মনে রাখতে হবে। হ্যাঁ এরপরে দেখো স্যার উইলিয়াম বোমান প্রথম বৃক্কের সূক্ষ্ম গঠনের সঠিক বর্ণনা দিয়েছেন এবং প্রত্যেক নেফ্রন দুইটি প্রধান অংশে গঠিত। একটা হলো রেনাল কর্পাসল বা ছোট গোলাকার গঠন বা রক্ত পরিশোধনকারী অঙ্গ, আর একটা হলো রেনাল টিউবিউলস। দেখো টিউব মানে নালী আর উলস মানে ছোট, খুবই ছোট, খুবই চিকন নালী, এটা হলো টিউবিউলস। দুইটা অংশ, এটা মনে রাখবো, নেফ্রনের দুইটা অংশ, এটা মনে রাখবো। হ্যাঁ বলো। ও টিউব মানে নালী আর টিউবিউলস, উলস আছে না শেষে, উলস মানে হলো খুব ছোট বোঝায়, ছোট নালী। ও ছোট নালী হয়ে গেল, হ্যাঁ না অবশ্যই নালিকা বলা যাবে। আচ্ছা এবার দেখো, এবার হলো রেনাল কর্পাসল নিয়ে কথা। রেনাল কর্পাসলে কি কি আছে দেখো, রেনাল কর্পাসলে আছে হচ্ছে যে বোমান্স ক্যাপসুল আর যে গ্লোমেরুলাস, তাই না? বোমান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস। এখন এই বোমান্স ক্যাপসুল সম্পর্কে বলছি, এখানেও কিছু এমসিকিউ আছে। যেমন দেখো যে রেনাল কর্পাসলে গ্লোমেরুলার কৌশিক জালিকাকে ঘিরে অবস্থিত 0.2 মিলিমিটার ব্যাসের ও আইশাকার অ্যাপিথেলিয়াম। আইশাকার অ্যাপিথেলিয়াম এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আইশাকার মানে কি? পাতলা। এখানে কেন পাতলা হতে হবে বলো তো? পাতলা হলে কি ব্যাপনটা ভালো হবে, এই জন্য এখানে কিন্তু পাতলা পাতলা কোষ থাকে, পাতলা পাতলা কোষ থাকে। যেখানে ব্যাপন বেশি দরকার সেখানে পাতলা পাতলা কোষ থাকতে হবে, যেখানে ব্যাপন বেশি দরকার। আর ধরে রাখার দরকার হলে সেই কোষগুলো লম্বা লম্বা হয়, আয়তাকার হয়। আর যেটা ব্যাপন দরকার সেটা হলো আয়সাকার হয়, আইসের মতো পাতলা পাতলা কোষ হয়, কারণ ব্যাপন করতে হবে তাই। এটা হলো লজিক, হ্যাঁ মনে রাখার জন্য। তাহলে এটা হলো আয়সাকারই হবে। এবং বলছে পেয়ালার মতো প্রসারিত অংশকে বোমান্স ক্যাপসুল বলে। বোমান্স ক্যাপসুল কাকে বলে এটাও জ্ঞানমূলক কিছু হতে পারে। এবার দেখো বোমান্স ক্যাপসুলের ভিতরের স্তরকে বলা হয় ভিসেরাল। বোমান্স ক্যাপসুলের ভিতরের স্তর মানে এইটা, এইটা হলো ভিতরের, আর এটা হলো বাইরের। বাইরেরটা কি? প্যারাইটাল। ভিতরেরটা হলো ভিসেরাল। ভিসেরাল বলতে কিন্তু এটাই বোঝায় নরম অঙ্গসমূহ বা ভিতরের অঙ্গ। ভিতরের অঙ্গ সাধারণত নরম হয় আমাদের, এই জন্য নামটা হচ্ছে ভিসেরা। ভিসেরা মানে নরম অঙ্গ, ঠিক আছে? ভিতরের অংশ ভিসেরা, ক খ মিল আছে। এখন দেখো বাইরেরটা প্যারাইটাল, দুই স্তরের মাঝে ক্যাপসুলার স্পেস, এই যে এখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটায় এই যে কোষাগুলো আসে আর কি, হ্যাঁ ওটা হলো ক্যাপসুলার স্পেস। তারপর হচ্ছে এখানে ভিসেরাল স্তরটি পোডোসাইট নামক বিশেষ ধরনের প্রবর্তনযুক্ত কোষে, আর প্যারাইটালটা হলো আইশাকার অ্যাপিথেলিয়াম। পোডোসাইট মানে কি দেখো, পোডো মানে পা, পা যুক্ত কোষ। পোডোসাইটের বাংলা অর্থ কি? পা যুক্ত কোষ। এখানে যে কোষগুলো আছে এটা পোডোসাইট মানে কিরকম জানো? আমি একটু বাইরে দেখাই তাহলে বুঝতে পারবে। পোডোসাইটটা হলো এরকম যে কোষটার বাইরের দিকে এরকম পায়ের মতো থাকে, হ্যাঁ এরকম পায়ের মতো থাকে। এই যে এই জিনিসগুলো পায়ের মতো না, তাই এর নাম কি হচ্ছে? পোডোসাইট। পায়ের মতো, পোডো, পোডো মানে পা, পোডোসাইট পা যুক্ত কোষ। পোডোসাইট মানে হলো পা যুক্ত কোষ।
ওগুলো পায়ের মতো, হ্যাঁ, পায়ের আঙ্গুলের মতো, তাই এটা হলো পাযুক্ত কোষ। হ্যাঁ, পরিপাকনালীতে। তাহলে এটাতে সুবিধা আছে। সুবিধা হলো যে বেশি বেশি প্রস্রাবের উপাদানগুলা আয়তন বড় হয়ে যায়, ভাঁজ ভাঁজ হলে বেশি বেশি শোষণ করতে পারে, ওখান থেকে প্রস্রাবগুলা নিয়ে আসার সুবিধা হয়, এই জন্য ভিতরে এরকম ভাবে থাকে। এটা হলো পোডোসাইট কোষ। তাহলে পোডোসাইট কোষ কোষায় থাকে, এভাবে এমসি করতে পারে। তাহলে বলবো যে যে ভিসেরাল অংশে পোডোসাইট কোষ থাকে। গ্লোমেরুলাসের এখানে শুধু এটা লাগবে, 50 থেকে 60টি কোষিক জালিকার বিভক্ত গ্লোমেরুলাস গঠন করে, এটা মনে রাখতে হবে। তারপর কাজের মধ্যে দেখো বলছে কি যে রেনাল কর্পাসলে রক্তের আলট্রা ফিল্ট্রেশন হয়। আলট্রা ফিল্ট্রেশন মানে অতি পরিস্রাবন। আলট্রা ফিল্ট্রেশন মানে অতি পরিস্রাবন, অনেক বেশি পরিস্রাবন হয়, এটাই হলো আলট্রা ফিল্ট্রেশন। আচ্ছা, তারপরে দেখো বৃক্ক নালিকা, মনে রাখবা বৃক্ক নালিকা কোনটা। বৃক্ক নালিকা যখন বলবে তখন এইটুকু বোঝায়, অর্থাৎ এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, অর্থাৎ হলো এইখান থেকে নিয়ে এই গোটাটাই হলো বৃক্ক নালিকা, বুঝছো? এই নালীর মতো ওটা বৃক্ক নালিকা। তাহলে এই বৃক্ক নালিকা বা রেনাল টিউবুলস, এখন দেখো এখানে কি কি লাগবে। হ্যাঁ, কোনটা বলে রয়েছে, শুধু একটাই আছে, আর কিছু আর বাকিগুলো বুঝতে পারবা, কারণ হলো ইফারেন্ট আর রেফারেন্ট আছে, ওটা তো আগেই বলে দিয়েছি। হ্যাঁ, ওই গ্লোমেরুলাসে শুধু 50 থেকে 60টি কোষিক জালিকা থাকে, বাকিগুলো বুঝতে পারবা, ওই জন্য পড়ে। এখন দেখো কাজ লাগবে স্যার গ্লোমেরুলাসের। হ্যাঁ, কাজটা লাগবে যে এরা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন ঘটায়, মানে অতি পরিস্রাবন ঘটায়, এটা লিখলেই হবে। এরপর দেখো বৃক্ক নালিকার প্রত্যেক রেনাল টিউবুলস প্রায় 3 সেন্টিমিটার লম্বা, গড় ব্যাস কত এটা লাগবে। এখন এই তিনটা অংশ, এটা তো আমরা আগে জেনেছি, এর মধ্যে যেগুলো এমসিকিউ, দ্বিতীয় নম্বর লাইন, এটি 14 মিলিমিটার লম্বা পেঁচানো নালিকা, এটা লাগবে। আর মাইক্রোভিলাই লাগবে। হ্যাঁ, মাইক্রোভিলাই লাগবে। কোষগুলো এক প্রান্তে অসংখ্য অতি আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, মাইক্রোভিলাই থাকে। অর্থাৎ এই যে প্রক্সিমাল পেঁচানো নালিকা, এই নালিকাও তো কোষ দিয়ে গঠিত। এই কোষের ভিতরটা, এই প্রক্সিমাল নালিকার ভিতরটা কি মাইক্রোভিলাই থাকে, মাইক্রোভিলাই থাকে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো নেফ্রন বা হেনরির লুপ। এটা ইউ আকৃতির হয়, এটা মনে রাখতে হবে। এদের হলো দুই রকমের বাহু থাকে, একটা হলো অবরোহণ বা ডিসেন্ডিং বাহু, আর একটা হলো আরোহণ। মানে এটা তো বুঝতে পারছো, একটা হলো নিচের দিকে করে থাকে, একটা উপরে থেকে। হ্যাঁ, এই আইসিডি আছে। এরপরে দেখো দূরবর্তী বা ডিস্টাল পেঁচানো নালিকা, এটা লম্বায় কত 5 মিলিমিটার লম্বা, সেটা এমসিকিউর জন্য লাগবে। এটা 5 মিলিমিটার লম্বা। সর্বশেষ এখান থেকে যেটা, হ্যাঁ বলো, এটা কিন্তু সৃজনশীল হিসাবে, কিন্তু সৃজনশীলের মধ্যে যেগুলো এমসিকিউ বলছি ওটা বলে দিচ্ছি। এবার দেখো লাস্টে একটা কথা আছে দূরবর্তী পেঁচানো নালিকার, যে ডাক্ট অফ বেলিনি, এই জায়গাটা একটু বোঝার আছে, এটা একটু বুঝো। কয়েকটি সংখ্যক নালিকা মিলিত হয়ে ডাক্ট অফ বেলিনি তৈরি করে। তো সেটা কি, যে আমরা জানি এটা ধরো পিরামিড, তো এই জায়গাতে অনেকগুলো সংখ্যক নালিকা একসাথে আসে, এসে ধরো এখানে একটা সংখ্যক নালিকা আসলো, তারপরে এখানে আরেকটা সংখ্যক নালিকা আসলো, এখানে আরেকটা সংখ্যক নালিকা আসলো, এখানে আরেকটা সংখ্যক নালিকা আসলো। এই সবগুলো সংখ্যক নালিকা এসে এখানে কিন্তু একটা নালী তৈরি করে ফেললো, মানে সব সংখ্যক নালী একটা নালীতে রূপান্তরিত হলো। ওইটার নাম ডাক্ট। ডাক্ট মানে কিন্তু নালী বোঝায় বা নলাকার গঠন। ডাক্ট মানে নালী বা নলাকার গঠন। তো বেলিনি মানে বৈজ্ঞানিকের নাম, ওই বৈজ্ঞানিক এটা আবিষ্কার করছে, তাই এর নাম হচ্ছে ডাক্ট অফ বেলিনি। ওই বৈজ্ঞানিকের নাম অনুযায়ী ডাক্ট অফ বেলিনি। ডাক্ট মানে নালী। তাহলে সংখ্যক, 10 থেকে 15টা সমুদ্র ছিদ্র রয়েছে। হ্যাঁ, সব জায়গায় হ্যাঁ, সব জায়গাতে ডাক্ট অফ বেলিনি। প্রত্যেকটা পিরামিডের শীর্ষে ডাক্ট অফ বেলিনি। পিরামিডের শীর্ষে 10টা ছিদ্রে 10টা ডাক্তার বেরিয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই 10টা চিত্রে যদি 8 থেকে 18টা পর্যন্ত থাকে, তাহলে যতগুলো থাকবে ততটাই ডাক্ট অফ বেলিনি। একটা পিরামিডের কয়টা ডাক্তার বেরিয়ে আছে? তাহলে বলতে হবে, ধরো যদি 10টা থাকে, তাহলে এটা যদিও বৈজ্ঞানিকরা বের করেনি, তবে কয়েক হাজার বলছে, কারো মধ্যে কয়েক হাজার, সব মিলে। তাহলে একটা ছিদ্রে স্যার ডাক্তার বেরিয়ে একে বেরিয়ে যাবে
হ্যাঁ বলো একটা, ছিদ্রে হ্যাঁ ডাক্তার নিয়ে একই অধিক যাবে। হ্যাঁ অবশ্যই ডাক্তার প্লেনে তো এইভাবে হয় যে অনেকগুলো সংগ্রহ নালিকা মিলে মিলে একটা ধরো ডাক্তার প্লেনই হচ্ছে আর কি। হ্যাঁ অনেকগুলো, এখন কয়টা সংগ্রহ নালিকা আছে এটা কয়েক হাজার, সংগ্রহ নালিকা কয়টা আছে কয়েক হাজার। তো তো এখানে বলছে দেখো যে এই যে নেফ্রনের দূরত্ব বেদনার যে সোলার আরে যুক্ত হয় তারা, আচ্ছা এখানে যে জায়গাটা এখন বলছে কর্টেক্সে কিছু 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 অংশে মেডুলা অবস্থান করে, এর প্রাচীর এক স্তরই কোষে গঠিত, কয়েকটি সংলগ্ন মিলিত হয়ে ডাকটাও বেলিনি গঠন করে, সবগুলো ওই পিরামিডের ওখানে কিন্তু। হ্যাঁ আচ্ছা এখানে কাজটা মনে রাখতে হবে, এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে কাজের মধ্যে লাস্টের দিকে দেখো যে নেফ্রনের নিকটবর্তী পেছানো নালিকায় নির্বাচনমূলক পূর্ণ শোষণ ঘটে, আর হেনরি লুপ থেকে পানি ও দূরবর্তী পেছানো নালিকা থেকে সামান্য পানি ও অন্যান্য বস্তু শোষিত হয়, এটুকু লাগবে। তো এইটুকু পর্যন্ত সৃজনশীল, মানে সৃজনশীলের জন্য হলে এইটুকু পর্যন্ত লিখতে হবে। মানে প্রক্সিমাল থেকে একদম সময় নালিকার মধ্যে কোন কোন জায়গায় খালি শোষণ হবে? ও আচ্ছা এইটা একটু পরে আছে, এরপর একটা হচ্ছে ওখানে আমরা দেখব। দেখো সেইগুলো লিখতে হবে এই যে কাজ পর্যন্ত রেনার না দূরবর্তী পেছানো নালিকা আছে না, দূরবর্তী পেছানো নালিকা নালিকা হচ্ছে শেষ পর্যন্ত, অর্থাৎ নেফ্রনের পোকার ভিতরে আগ পর্যন্ত, নেফ্রনের পোকার ভিতরে আগ পর্যন্ত। তবে একটু বলি যে পরীক্ষার সময় বলি, পরীক্ষার সময় যদি শুধু নেফ্রন রাখতে পারে তাহলে শুধু নেফ্রন রাখলেই তো হয়ে গেল, আর যদি বর্ণনা বলে তাহলে তুমি ছবি দিলেও হবে না দিলেও হবে। বর্ণনা যদি তুমি বড় লিখতে পারো তাহলে ছবি দেওয়াটা মাস্ট না। মাস্টার বর্ণনাতে হালকা ছোট করে লিখলে চিত্র দিলে নাম্বার দিয়ে। হ্যাঁ অবশ্যই, ওটা হলো বুদ্ধিমানের কাজ। যে তুমি ধরো 1.5 পৃষ্ঠা করছো, হাফ পৃষ্ঠার বেশি চিত্র আঁকলা আর অল্প একটু লিখলা, তাও ফুল মান পাবা। বুঝতে পারছো যে বর্ণনা লেখার সময় পয়েন্ট বলে লিখলা, 2 লাইন করে লিখলা আর চিত্র দিয়ে দিলা, তাহলে তুমি ফুল মান পেয়ে যাবে। মানে চিত্র সহ যখন লিখবা তখন লেখা কম হলেও তুমি ফুল মার্ক পাবা। আর চিত্র যদি না দাও, হ্যাঁ চিত্র যদি না দাও তাহলে লেখাটা এখানে অনেক বড় ব্যাপার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা হচ্ছে লিখবো কোথা থেকে, রেনাল কর্পোরাল থেকে, এইখান থেকে রেনাল কর্পোরাল, রেনাল কর্পোরাল থেকে লিখতে হবে। হ্যাঁ বলো নিকটবর্তী হলো বিক্রিয় নালিকা, ওইটা বিক্রিয় নালিকা বিক্রিয় নালিকা ওইভাবে তো আসে না, যদি আসে তাহলে ওখান থেকে লিখবো। আচ্ছা এখন বলো এই যুগের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ বলো, যত কোশ্চেন করবে তত সবাই শিখবে, তো কোশ্চেন করো। ভ্রমণকে আছে অবশ্যই অপশন নিতে রাখতে আছে। হ্যাঁ হ্যাঁ দিকের এখানে স্যার অপশন বের হয়ে যাওয়ার কথা, কারণ এখন তো বের হচ্ছে অপশন বের হয়ে যাবে। আচ্ছা এখানে কিন্তু এর মধ্যে যে ঢুকছে, ভ্রমণের মধ্যে ঢুকছে, শুধু যে বজ্র পদার্থ ফেলে দেওয়ার জন্য যে ঢুকছে তা কিন্তু না, ওর 2টা কাজ, ওর 2টা কাজ। একটা কাজ হলো যে এরা তো সবাই কোষ, কোষিক জালিকাও কোষ, ভিসেরাল প্যারাইটাল সবাই কোষ দিয়ে তৈরি, এদেরকে অক্সিজেন দেওয়াটা ওর হলো একটা দায়িত্ব। ওর একটা দায়িত্ব কি অক্সিজেন দেব, বিজ্ঞান কোষগুলোকে অক্সিজেন দেব। তো ও এর মধ্যে ঢুকছে 2টা উদ্দেশ্যে ঢুকছে। একটা উদ্দেশ্যে এখানকার কোষগুলোকে ব্যাপন মুক্তের মাধ্যমে অক্সিজেন ছেড়ে দেব, ঠিক আছে, অক্সিজেন ছেড়ে দিলাম। আর কি করলাম, আমার রক্তের মধ্যে যে বজ্র পদার্থগুলো আছে, বজ্র পদার্থ সাইডে শুরু হয় সবসময়, ইউরেক নেগেটিভ কেটিনিন লোহিত কণিকা উচ্চকণিকা শীতকণিকা এদের থেকে শুরু হয়। আল্লাহ ইচ্ছা করে বজ্র পদার্থকে ছোট বানাইছে। তো ছোট হওয়ার কারণে কি হয়, কোষিক জালিকার গায়ে সূক্ষ্ম ছিদ্র থাকে, বুঝছো, সেই ছিদ্র দিয়ে তোমার হচ্ছে যে পাঠিয়ে দেয় কি, যে বজ্র পদার্থ পাঠিয়ে দেয়। এখন অক্সিজেন তো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দিলই, তবে রক্তে যে নিয়ম আছে না, রক্তে একটা নির্দিষ্ট 100 মিলিমিটার মাত্রায় মারক চাপ, অক্সিজেন সবসময় কনস্টেবল থাকবে, এটার কম বেশি হবে না। তো এই জন্য তোমার হচ্ছে অতিরিক্ত অক্সিজেন বের হয়ে যাওয়ার সুযোগ নাই, নিবেই না পানি, মানে এভাবে ব্যালেন্স করা আছে, বুঝতে পারছো, নিবে না, বের হবে না, না বের হবে না, যেটুকু দরকার সেটুকু, তোমার যেটুকু দরকার, কোষগুলোর অক্সিজেন দরকার, হিমোগ্লোবিন থেকে হোক বা রক্তরস থেকে হোক বা তোমার লোহিত কণিকার যে পানি আছে সেখান থেকে হোক, অক্সিজেন দিয়ে দিল। অতিরিক্ত অক্সিজেন রক্তরসে ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ
কারণ ওইখানে একটা ব্যালেন্স করা আছে যে 100 মিলিমিটার মার্গারি পারকচাপের বেশি অক্সিজেন রক্তরস বহন করবে না, এর কম হলেই সে নিবে, বেশি হলে নিবে না। আমাদের ধমনীর মাধ্যমে স্যার অক্সিজেন গ্লোমেরুলাসে যাবে। হ্যাঁ, গ্লোমেরুলাসে যাবে। বোমান্স ক্যাপসুল যার থেকে বলেছে। হ্যাঁ, গ্লোমেরুলাস কোথা থেকে নেবে খেয়াল করো যে বোমান্স ক্যাপসুল। হ্যাঁ, বোমান্স ক্যাপসুল এখন যখন এখানে যায় তখন একই সাথে কিন্তু এখানকার কোষকে দিতে হবে, এখানকার কোষকেও দিতে হবে, তাই না? তো কিছু এই এর আশপাশেও কিন্তু রক্তজলক আছে, গোটাটা ঘিরে ঘিরে কিন্তু রক্তজলক আছে। সব রক্তজলক শুধু এমনি না, এই গোটাটা জুড়ে অসংখ্য রক্তজলক আছে। এখানে ছবিতে দেখো আছে, এই গোটাটা জুড়ে অসংখ্য রক্তজলক আছে। এইসব রক্তজলকের মাধ্যমেও যাচ্ছে অক্সিজেন, কিন্তু হলো ওর ভিতর দিয়ে কেন গেল? বজ্র পদার্থ নিষ্কাশন করতে হবে, এটা একটা কারণ। আর এর ভিতরে কোষী তালিকা আছে, ওইটার কোষগুলাকে ভিসেরাল আছে, ওইটার কোষগুলাকে কি করা? অক্সিজেন দেয়া। তাহলে দুইটা উদ্দেশ্য, কিন্তু এর আশপাশে তো রক্তজলক আছে, গোটা কিডনি জুড়ে তো রক্তজলকে ভরপুর, ওই সব রক্তজলককে অক্সিজেন বাকিগুলোকে দিচ্ছে, বুঝছো? রাস্তাটা একটা না, যেমন আমাদের বাড়ি যাওয়ার রাস্তা কি একটা থাকে? অনেকগুলো থাকে না, অনেকগুলো থাকে। তো এক একজন এক এক কাজ করতেছে, বুঝতে পেরেছো? ধমনী কেন চিকন? হ্যাঁ, ধমনীর লুবেন চিকন হয় না না, ভিতরে। ধমনী থেকে ধমনীটা বেশি। হ্যাঁ অবশ্যই, কা মানে ছোট, ওরা বেশি চিকন, আরো ছোট। হ্যাঁ, বলো আর কি কোশ্চেন? স্যার এখানে শিরার কাজ হচ্ছে, শিরা কি করে? ও এখানে তোমার শিরা, এই জায়গাটাতে শিরার দেখায়নি, এটা তো ধমনীটাই। হ্যাঁ, শিরাও আছে এখানে, এই যে কৌশিক, এই যে তুমি দেখছো যে রক্ত জাগরণ, তার মানে আমরা বৃক্কের মধ্যে দেখেছিলাম না, বৃক্ক আনার সময় দেখেছিলাম দুটাই হচ্ছে। এর মধ্যে কিন্তু ধমনী শিরা জুড়ে গেছে, তাই না? তাহলে ধমনী দিয়ে, এই ধমনী দিয়ে তো এখানে কিন্তু অক্সিজেন দিচ্ছে, আবার এইখানে রক্তজলক তৈরি হয়েছে মনে করো, আবার শিরা এখান থেকে বৃক্কের মধ্যে যে শিরা, ও তো কোষী তালিকার মধ্যে মাছ কিছু ঘুরে ঘুরে ফিরে আছে। তাহলে একদিক দিয়ে ধমনীটা তোমার হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে অক্সিজেন দিচ্ছে, ঠিক আছে? অক্সিজেন দিচ্ছে, যেমন এখানে ধমনীটা এখানে অক্সিজেন দিচ্ছে, কিন্তু এর আশপাশে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য তো কোষী তালিকা আছে, মানে শিরার যে প্রান্তগুলা আছে তারা আবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে হৃৎপিণ্ডে চলে যাচ্ছে। একই জায়গাতে তোমার হলো নেফ্রনের কোষগুলো তৈরি হচ্ছে, আবার বজ্র পদার্থ তৈরি হচ্ছে। ওটা কার মাধ্যমে দিয়ে যায়? মানে কে যায়, মানে রক্ত না ইয়ে? বজ্র পদার্থ হচ্ছে। এই বজ্র বজ্র পদার্থ, পদার্থ বজ্র পদার্থ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে যেমন ধমনীটা তো এখানে অক্সিজেন পাঠাচ্ছে, যেটুকু দরকার পাঠাচ্ছে, বের হয়ে গেল। বজ্র পদার্থ এখান থেকে এখানে আসছে, বজ্র পদার্থ ধারাবাহিকভাবে এখানে চলে আসছে। কিন্তু অন্যান্য কৌশিক জালকগুলা এইগুলাকে কিন্তু অক্সিজেন দেয়া, কার্বন ডাইঅক্সাইড নেওয়া, এই কাজগুলো অব্যাহত আছে, এটার কোনো মানে বন্ধ নাই। স্যার এই কোষগুলো বজ্র পদার্থ তৈরি করে স্যার, যে গ্লোমেরুলাসের কোষগুলো, বোমান্স ক্যাপসুল কোষগুলো হ্যাঁ, মানে তোমার হচ্ছে এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, বুঝছো? আচ্ছা, বজ্র পদার্থ স্যার কোষগুলা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, শ্বসনের ফলে হ্যাঁ, শ্বসন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আর অন্য কোনো স্যার বজ্র পদার্থ তৈরি হয় স্যার এখানে? অন্য বজ্র পদার্থ তৈরি হয়, সেটাই বোমান্স ক্যাপসুল দিয়ে বের হয়ে চলে যায়। এটা বোমান্স ক্যাপসুল দিয়ে বের হয়, শুধু তাই না, এইখানে যারা আছে না, এখানকার বজ্র পদার্থও তোমার এখানকার রক্তজলকে পাঠায় দেয়। আবার এই পাঠায় দিল, ধরো রক্তজলকে বজ্র পদার্থ পাঠালো, ঘুরে ফিরে আবার এই বজ্র পদার্থ নিয়ে অ্যাপারেন্টলি এখানে ঢুকবে, বুঝতে পারছো? ঘুরে ফিরে নিয়ে এটা আবার ওই বৃক্কের মধ্যে ঢুকবে, বৃক্কেতে গেলেই সকল বজ্র পদার্থ পাঠাতে পারবে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার দেখো নেফ্রনের প্রকারভেদ, এটাও এমসিকিউ জন্য লাগবে, যে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন। স্যার হ্যাঁ, যাও কাজ আছে। আচ্ছা দেখো, সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন হলো যেটা হলো কর্টেক্সের অঞ্চলে থাকে। আমরা তো কর্টেক্স এর আগে জানলাম, তাই না? বাইরের দিকে কর্টেক্স। যদি দেখা যায় যে রেনাল কর্পাসল যেটা কর্টেক্স অঞ্চলে আছে, তাহলে সেটা হলো সুপারফিশিয়াল, এটা হলো 85% এমন হয়। আর জাস্টা মেডুলারি, জাস্টা মানে কি কাছে, মেডুলার কাছাকাছি জায়গায় যদি নেফ্রনের রেনাল কর্পাসল থাকে আর কি, তাহলে এটা হলো জাস্টা মেডুলারি। জাস্টা মানে কাছে, জাস্টা মানে কি কাছে, এটা হলো 15%। এটা মনে রাখো। পার্থক্যটা পাওয়ার জন্য বলবো 1, 3, 4 পার্থক্য দেখো বুঝলাম, খুবই সহজ।
প্রথমটা তো বুঝতে পারছো পার্সেন্টেজ, পরেরটা হলো কর্টেক্সের বাইরে গ্লোমাস অবস্থান করে, ওই যে মানে এটা যেহেতু সুপারফিশিয়াল তো ওই জন্য নাম হচ্ছে যে এটা হলো থাকবে হলো কর্টেক্সের বাইরে। স্যার আমাদের তো পার্থক্য নাই পুরাতন বই নাকি ওই আচ্ছা পার্থক্য এমনিতে পারবা, এখান থেকে বের করতে পারবা। হেনরি লুপ ছোট পারবা, এটা পড়ে দেখো সমস্যা হলে পরে বলো। আমি সেগুলো মূলত বলছি যেগুলো তোমরা বুঝতে পারবা না সেগুলো বলছি, আর এর মধ্যে না বুঝে থাকলে পরে দিয়ে আবার বলবা যে এটা বুঝিনি। হ্যাঁ, নিউটনের কাজ এটাও ক্ষয়ের জন্য পড়বা, নিউটনের কাজ হ্যাঁ ক্ষয়ের জন্য পড়বা। যে কোনো তিনটা পড়লেই হবে, তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণের মধ্যে যেগুলো আছে যে যেমন হলো 1, 3 আর হলো 5। এখানে নতুন পদার্থ সৃষ্টির এখানে একটা শব্দ আছে দেখো, যে তোমার হলো বৃক্কীয় নালিকার এপিথেলীয় কোষের প্রকার কয়েক প্রকার যোগের যথা অজৈব ফসফেট, অ্যামোনিয়া, হিপপিউরিক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি হয়ে নালিকার গহ্বরে যুক্ত হয়, নিউটনের মাধ্যমে হয়। এই যে হিপপিউরিক কথাটা আসছে কিভাবে, হিপ্পো মানে ঘোড়া, ইউরিক মানে পোশাক বা ইউরিন, প্রথমে ঘোড়ার বৃক্কে পাওয়া গেছিল, তাই এর নাম হিপোপিউরিক অ্যাসিড। এই অ্যাসিডটা মানুষের দেহ আছে, হ্যাঁ মানুষের এটা আছে অল্প পরিমাণে, সামান্য পরিমাণে। হ্যাঁ হিপ্পো মানে ঘোড়া। এই যে নিউটনের কাছে 4 নম্বর পয়েন্ট। আচ্ছা এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষার জন্য, সেটা হলো প্রত্যেকটা অংশের ফলিত বস্তুর নাম। এর মধ্যে তোমার গ্লোমেরুলাস থেকে না বৃক্কীয় নালিকা থেকে শেষ পর্যন্ত সবটাই মুখস্থ রাখতে হবে। বৃক্কীয় নালিকার মধ্যে যেমন হলো সক্রিয় শোষণ, কাজ কি সক্রিয় শোষণ। সক্রিয় শোষণ মানে তো জানো, যদি এটিপি খরচ করে কোনো শোষণ হয় তাহলে সেটা সক্রিয়, আর যদি নরমালি ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে শোষণ হয় তাহলে এটা নিষ্ক্রিয়। এটিপি খরচ করে হলেই সেটা হলো সক্রিয়। তো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফসফেট, পটাশিয়াম, সোডিয়াম এটা হচ্ছে বৃক্কীয় নালিকা দিয়ে ফলিত বস্তু, এটিপি খরচ করে বলতে বললে সক্রিয়। আর এটিপি ছাড়া নরমালি যদি ব্যাপন বা বস্তুর মাধ্যমে কোনো কিছু যায় তাহলে সেটা হলো নিষ্ক্রিয়। এটিপি খরচ করলে সক্রিয়, মানে যে টাকা পয়সা খরচ করে কিছু কিনছো ওটা সক্রিয়, তাই কি না? সক্রিয় না। আর যদি তুমি ডিগ্রি কোনো কিছু বা ওটা তো ওটা নিষ্ক্রিয়। বুঝতে পারছো? হ্যাঁ, ধরো আমরা ঢাকায় গেলাম, ঢাকায় যেয়ে তুমি দেখছো যে পার্কে ঢুকাও তুমি আবার রাইডে যাও তাহলে তো ঈদ লাগে গেল। পৃথিবীতে সম্ভব না, আমরা যেদিন নিচে সেদিনকার জন্য আমরা ফ্রি দিয়ে দিচ্ছি সব। পার্কের মানে মেয়েরা পার্কে থাকে বা হ্যাঁ ওই উপরে ফ্রি। হ্যাঁ মেয়েকে বিয়ে করলেও ফ্রি, মানে তেল মন্ত্রণ দিতে হবে না। আচ্ছা তাহলে এখন দেখো নিষ্ক্রিয় শোষণ। তাহলে নিষ্ক্রিয় শোষণ কি এটিপি খরচ না করে, তাহলে নিষ্ক্রিয় শোষণের মধ্যে নিগলপতি পেতানো নালিকায় কারা কারা শোষিত হয় এগুলো একবারে ধারা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এটা মানুষকে বন্ধ করা নেই, তারপরে যে ক্ষরণ, হ্যাঁ বলো। এটা কোনো সুন্দর নেই, না এগুলো ছন্দ তো বানানি, এরা ছন্দ বানালে ছন্দ মনে রাখতে কঠিন হয়ে যাবে, কারণ অনেক কঠিন আর কি ছন্দ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তো সক্রিয় শোষণ। এদের হেনরি লুপে সক্রিয় শোষণ, এদের পটাশিয়াম, সোডিয়াম, ফ্লোরিন, ইউরিয়া, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর নিষ্ক্রিয় শোষণ তো পানি, এরা এমনি মনে রাখবে তোমাদের। ক্ষরণ ইউরিয়া ক্ষরণ হয়। এটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। যে গুলো রয়েছে পরিচিত অবস্থায় রাখা হচ্ছে, গুলো রয়েছে। হ্যাঁ কোলয়েড কি স্যার? কোলেট মানে 18 চাই। আর হ্যাঁ কলেট মানে 18। স্যার তারপরে স্যার এই বলতে ন্যাশনালে বানানো হয়েছে পেনিসিলিন সহ ড্রাগস, পেনিসিলিন সেটা ছত্রাক। হ্যাঁ হ্যাঁ যেহেতু স্যার পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে বলছে যে দেখো এটা বলার কারণটা কি, যে ক্ষরণ হওয়ার সময় আমরা যদি পেনিসিলিয়াম সহ যত ওষুধ খাই না কেন, পেনিসিলিয়াম সহ যত রকমের ওষুধ খাই না কেন, এই জিনিসগুলো বের করে দিচ্ছে। এটাই বলছে আমরা যে ওষুধ খাই না সেটা কিন্তু বৃক্কের মাধ্যমে বের হয়। তুমি যে ওই যে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপ খাইছো না, জিম্যাক্স বলছো, ওটা কিন্তু বৃক্কের মাধ্যমে বের হয়ে গেছে, এখন আর শরীরে নাই। 24 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যায়।
মানে কিছু অ্যান্টিবায়োটিক থাকে যে 6 ঘন্টার বেশি থাকে না, 6 ঘন্টার মধ্যেই বের হয়ে চলে যায়, আবার খাইতে হয়। কিছু অ্যান্টিবায়োটিক থাকে যে 6 ঘন্টা পর পর খাইতে হয়, হ্যাঁ এরকম। কিছু অ্যান্টিবায়োটিক থাকে 24 ঘন্টা পর পর, মানে ওটা মোটামুটি 24 ঘন্টা থাকে রক্তে। তো এটা হচ্ছে পেনিসিলিন সহ সকল ড্রাগস বের করে দেয়, এটাই এর হচ্ছে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো যে রেচনের শারীরবৃত্ত সেটা পড়াবে আচ্ছা থাক। হুম কর্টিসল দুটো আলাদা। হ্যাঁ কর্টিসল, একটা কর্টিসল আলাদা, হ্যাঁ কর্টিসল আলাদা, সনটা দুজন প্রোটিন জাতীয় উপাদান। দরকার। হ্যাঁ সেকেন্ড নম্বর, হ্যাঁ হ্যাঁ তুমি মাথায় মিস করে বলছো এটা ধরতে হবে। হ্যাঁ মিস করলে সমস্যা। না এখন 4 বিকেলে 4 অধ্যায়, ওই তোমাদের বিকেলে কি 4 অধ্যায় হচ্ছে না? ও বিকেলে হ্যাঁ 4 সেকেন্ড পার্ট নিয়ে আসো তাহলে বন্ধ করে দিচ্ছি।